আসসালামু আলাইকুম। রায়কা আল হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভি রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলুন পুরো খবরে। জামায়াতে ইসলামী ক্ষমতায় যাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচন না করলে জামায়াতের অস্তিত্ব থাকবে না। চাঁপাইনবাবগঞ্জে পদ্মা বাঁচাও শীর্ষ গণসমাবেশে তিনি একথা বলেন। মির্জা ফখরুল বলেন, পদ্মার পানির ন্যায্য হিস্সা কোনো দয়া নয়, এটি বাংলাদেশের অধিকার। এটা কারো দাদাগিরি নয়। সমসাজু ও শহীদুল হুদা অলোককে নিয়ে জানাচ্ছেন হাসান মাহমুদ। বাঁচাও পদ্মা, বাঁচাও দেশ, সবার আগে বাংলাদেশ, এমন স্লোগান নিয়ে এবার তেভাগা আন্দোলনের ভূমি উত্তরের জনপদ চাঁপাইনবাবগঞ্জের এই গণসমাবেশ। নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে আয়োজিত গণসমাবেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রমত্ত পদ্মার বুকে এখন ধুধু বালুচর, এর পানি প্রাপ্তি এদেশের অধিকার। ভারত পাশে আছে, পানি বন্ধ করে দিবে, আপনার ওই সীমান্তে মানুষ হত্যা করবে, এই বড় দাদাগিরি আমরা আর দেখতে চাই না। আমরা দেখতে চাই যে ভারত আমাদের সঙ্গে সত্যিকার মর্যাদার ভিত্তিতে, সমান মর্যাদার ভিত্তিতে আমাদের সঙ্গে তার সহযোগিতা করবে। অন্যথায় ভারত কখনোই বাংলাদেশের মানুষকে বন্ধু হিসাবে পাবে না। বন্ধু সাম্প্রতিক রাজনীতি নিয়ে মির্জা ফখরুল জামায়াতকে উদ্দেশ্য করে বলেন, যাদের 5 থেকে 6% ভোট, তারা ক্ষমতায় যাওয়ার জন্য মরিয়া। কেন আজকে গোলযোগ সৃষ্টি করতেছেন? আপনারা হঠাৎ করে লাফায় উঠছেন যে ক্ষমতায় যাবেন। আপনি গত নির্বাচনের হিসাব করে দেখেন তো, কত পার্সেন্ট ভোট পেয়েছে জামাতে ইসলাম? 5% না, তারও বেশি, 5-6%, তাই না? রাতারাতি লাভ দিয়ে গিয়ে একেবারে 51% হয়ে যাবেন, এইটা মনে করেন না। বাংলাদেশের মানুষ আপনাদেরকে সহজে ভোট দিবে না, কারণ আপনাদেরকে তারা বিশ্বাস করে না। আপনারা ভালো হয়ে যান, ভালো হয়ে যান। আপনারা তো নির্বাচন করবেন, নির্বাচন না করলে আপনাদের অস্তিত্ব থাকবে না। গণসমাবেশ থেকে পদ্মা নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে গঠিত সমন্বয় কমিটির নেতারা পদ্মার পানির ন্যায্য হিস্যার দাবি তোলেন। এর আগে মহানন্দা নদীর উপর নির্মিত রাবার ড্যাম পরিদর্শন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, এবারে নির্বাচন 2014, 2018 ও 2024 সালের মতো হলে জাতির ভাগ্যে চরম দুর্ভোগ নেমে আসবে। সকালে মোটরসাইকেল শোভাযাত্রার উদ্বোধনকালে খুলনা 0 পয়েন্টে পথসভায় তিনি একথা বলেন। গোলাম পরওয়ার বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে নতুন একটি বাংলাদেশ গড়া হবে। নির্বাচনকে কালো টাকার প্রভাবমুক্ত রাখার আহ্বান জানিয়ে মিয়া গোলাম পরওয়ার শান্তিতে থাকার জন্য দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য সকলকে আহ্বান জানান। এবারের নির্বাচন যদি 14, 18, 24-এর মতো নির্বাচন হয়, জাতির ভাগ্যে দুর্ভোগ নেমে আসবে। আমরা নির্বাচনী এলাকার ভোটারদের কাছে, জনগণের কাছে মেসেজ দিতে চাই যে আমরা একটি নতুন বাংলাদেশ গড়তে চাই। ভোট কেন্দ্রগুলো পাহারা দেবেন, ভোটারদের জন্য ভয়ভীতি, কালো টাকা দিয়ে প্রচন্ড চাপ সৃষ্টি করা না হয়। প্রত্যেক দল এবং প্রার্থী সমান সুযোগ দিয়ে যেন নির্বাচনী কাজ করতে পারে। একটি দল গণভোটে না ভোট দেওয়ার ক্যাম্পেইন শুরু করেছে, যা গণ অভ্যুত্থান চেতনা বিরোধী। এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউটে এক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। বলেন, গণভোট এবং কৃষকের আলুর ন্যায্য দাম নিশ্চিত করা দুটি সমান্তরালভাবে গুরুত্বপূর্ণ, কিন্তু দেশের বড় দুই দল পরস্পর বিপরীতমুখী অবস্থান নিয়ে দুটি বিষয়কে গৌণ করে তুলেছে। এ সময় এনসিপি সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ অভিযোগ করেন, কৃষি উৎপাদনে অনেক ভর্তুকি দেয়া হয়, কিন্তু প্রশাসনিক ব্যবস্থা ব্যবহার করে এগুলো মিয়ানমারে পাচার করা হচ্ছে। এছাড়া কৃষকদের জীবনমান উন্নয়নে তরুণ রাজনীতিবিদদের এগিয়ে আসার আহ্বান জানান দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। দুইটা বড় দল কৃষি পণ্যের ন্যায্য দাম
এবং সংস্কারের জন্য গণভোটকে মুখোমুখি দাঁড় করিয়েছে। একটি দল কৃষি পণ্যের ন্যায্য দাম চাওয়ার কথা বলে জনগণের প্রত্যাশিত রাষ্ট্রীয় ব্যবস্থার যে সংস্কার সেটাকে গৌণ করে ফেলছে। আবার আরেকটি দল আলু না গণভোট স্লোগানের মধ্য দিয়ে কৃষি পণ্যের ন্যায্য দাম যে কৃষকেরা পাচ্ছেন না সেটাকে তারা গৌণ করে ফেলছেন। ক্রমান্বয়ে নির্বাচন একটি অবধারিত ঘটনায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। দুপুরে রাজশাহীর বায়ায় একটি মিলনায়তনে আঞ্চলিক পরামর্শ সভা শেষে তিনি এই মন্তব্য করেন। এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশের আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, নির্বাচন আসন্ন, তবে সেটি সঠিকভাবে আয়োজনের ক্ষেত্রে অনেক সমস্যা রয়েছে। প্রত্যেকেই আশা করছেন যে নির্বাচনটি যথাসময়ে সুষ্ঠুভাবে ও অংশগ্রহণমূলকভাবে হবে। এরকম হলে পরে আগামী দিনের বাংলাদেশের পরিবর্তনের যে চেষ্টা সেটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া হবে। একটি নির্বাচন যেখানে প্রকৃত জনপ্রতিনিধিরা নির্বাচিত হবেন এবং তাদের ক্ষেত্রে নির্বাচনের ব্যয়কে নিয়ন্ত্রণ করা, নিরাপত্তার বিষয়টি ওনারা সামগ্রিকতায় বিচার করেছেন এবং এই নিরাপত্তাকে যদি জোরদার না করা যায় তাহলে একটি সুষ্ঠু নির্বাচন করা কষ্টকর হবে বলে ওনারা বিবেচনা করেন এবং নির্বাচন উত্তর নিরাপত্তার বিষয়টিও ওনাদের দৃষ্টিতে কম গুরুত্বপূর্ণ। নির্বাচনে 5 দিন আগে সারা দেশে বিশেষ অভিযান চলবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে পটুয়াখালী সার্কিট হাউসে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ তথ্য জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনের আগে 5 দিন, ভোটের দিন এবং ভোটের পর আরও 3 দিন, মোট 9 দিন বিশেষ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাঠে থাকবে। প্রয়োজন হলে পরিস্থিতি অনুযায়ী সময় আরও বাড়ানো হতে পারে। নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই বলেও মন্তব্য করেন তিনি। মতবিনিময় শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা পটুয়াখালী পুলিশ লাইন্স ও কোস্ট গার্ড স্টেশন পরিদর্শন করেন। 9 দিনের জন্য আইন শৃঙ্খলা বাহিনী মাঠে নামবে। ইলেকশনের আগে হচ্ছে 5 দিন, ইলেকশনের দিন একটা 6 দিন, আর পরে ইলেকশনের পরে 3 দিন। এটা অবশ্য নির্ভর করে ইলেকশন কমিশনের উপরেও, তাদের সাথে আলোচনা করছি, বাট আমরা প্রপোজাল দিচ্ছি 9 দিনের জন্য। ইলেকশনের আগে যে 5 দিন, সেই দিনটা একটা বড় ধরনের কার্যক্রম চলবে। বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, আগামী নির্বাচনে রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব জনগণ দলটিকে দিলে ও আলেম সমাজ সহযোগিতা করলে কাদিয়ানী সম্প্রদায়ের বিষয়ে সংসদে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। আর জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার বিষয়ে কারও কোনো দ্বিমত নেই। ইফতেখার রেজার রিপোর্ট। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সম্মিলিত খতমে নবুয়ত পরিষদের উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক খতমে নবুয়ত মহাসম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে যোগ দেয় দেশ বিদেশের আলেম সমাজ ও দেশের রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা। রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে সমাবেশের দাবির সাথে একাত্মতা পোষণ করে তারা বলেন, ক্ষমতায় গেলে আলাপ আলোচনার মাধ্যমে রাষ্ট্রীয়ভাবে দাবি বাস্তবায়ন করা হবে। এদেশের জনগণ যদি আমাদেরকে মহব্বত করে দায়িত্ব দেয়, যদি আপনারা সবাই সহযোগিতা করেন, একসাথে থাকেন, তাহলে আপনাদের এখানে আজকে যে সমস্ত দাবি দেওয়া আছে, আমরা সকল দাবি দেওয়া কানুনি সকল ব্যবস্থা জাতীয় সংসদে আলাপ আলোচনার মাধ্যমে গ্রহণ করা হবে ইনশাআল্লাহ। আমরা যদি এই বাংলাদেশে জনগণ যদি আমাদেরকে নির্বাচিত করে, এই বাংলাদেশে আগামী দিনে অমুসলিম কাদিয়ানীরা অমুসলিম ঘোষিত হবে ইনশাআল্লাহ। এ সময় মঞ্চে আগত বক্তারা কাদিয়ানী সম্প্রদায়কে অমুসলিম ঘোষণার দাবি জানান। কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবি আদায় করার জন্য যদি প্রয়োজন হয় আবার 5 মের মতো ঢাকা অবরোধ করতে হবে। যাদের ট্যাক্স আর ভ্যাটের টাকায় সরকারের মন্ত্রীদের গাড়ির পেট্রোল জ্বলে, সেই মুসলমানদের মৌলিক দাবি আদায় না করা হয়, যে সংবিধানে সেই সংবিধানও মানি না, সনদও মানি না। এরপর আন্তর্জাতিক খতমে নবুয়ত মহাসম্মেলন থেকে ঘোষণাপত্র পাঠ করা হয় এবং হেফাজতে ইসলামের আমির মহিবুল্লাহ বাবুনগরীর পক্ষে তার লিখিত বক্তব্য পাঠ করে শোনানো হয়। সাংবিধানিক উপায়ে আমাদের আন্দোলন অব্যাহত রাখবো।
আর আন্তর্জাতিক আলেমরা বিশ্বে মুসলিম ভ্রাতৃত্ব ছড়িয়ে দিয়ে একতাবদ্ধ থাকার বার্তা দেন। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি ক্ষমতায় এলে অর্থনীতির গণতন্ত্রায়ন করা হবে জানিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জনগণের সমস্যার সমাধান করতে বিএনপি জনগণের কাছে যাবে। ফরিদপুরে সদরে অনুষ্ঠিত বিএনপির সাংগঠনিক বিভাগের ব্যবসায়ীদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। আমীর খসরু বলেন, বিএনপি আর মেগা প্রজেক্টে যাবে না। তিনি বলেন, মানুষ যাতে সব কাজের জন্য ঢাকায় না গিয়ে নিজ এলাকায় বসে কাজ করতে পারে সে ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সুফল প্রত্যেকটি বাংলাদেশের জনগণের কাছে যেতে হবে, শুধুমাত্র একটি গোষ্ঠীর কাছে না। এটার লেভেল প্লেইং ফিল্ড সৃষ্টি করতে হবে, যে অর্থনীতিতে সবাই অংশগ্রহণ করতে পারে এবং সহজে অংশগ্রহণ করতে পারে। গণভোটে 4টি প্রশ্নের কোনো একটার সাথে দ্বিমত থাকলে সেখানে না বলার সুযোগটা কোথায় সরকারের কাছে? এমন প্রশ্ন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর। রাজধানীর শ্যামলীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে অসুস্থ বেতার শিল্পী আফরোজা নিজামীকে আর্থিক সহযোগিতা পৌঁছে দেওয়ার পরে তিনি একথা বলেন। রিজভী বলেন, গোজামিল দিয়ে কোনো কিছু করা হলে তা টেকসই হবে না। 90% মানুষ যদি বুঝতে না পারে গণভোটের উদ্দেশ্য কী, তাহলে সেই তিমিরেই মানুষ থেকে যাবে। সাধারণ মানুষ বুঝতে পারবে এমনভাবে গণভোটে প্রশ্নমালা করার পরামর্শ দেন রিজভী আহমেদ। তিনি বলেন, ভারত থেকে বিপুল অর্থে দেশে নাশকতা তৈরির চেষ্টা করছে আওয়ামী লীগ। শেখ হাসিনা বিচারের বিষয়ে আদালতের হত্যার সুষ্ঠু বিচার চায় মানুষ। গাড়ি একটি, মালিক দাবিদার 5 জন। গাড়িটির মূল মালিক এক যুগের ব্যবধানে 2 জনের নামে মালিকানা হস্তান্তরে আবেদন করেছেন বিআরটিএতে। মাঝে প্রচলিত স্ট্যাম্পের মাধ্যমে 4 জন একে অপরের কাছে গাড়িটি বিক্রি ও হাত বদল করেছেন। সবশেষ ক্রেতা মালিকানা বুঝে নিতে গিয়ে বিড়ম্বনায় পড়ে মামলা ঠুকে দিয়েছেন সব ক্রেতা ও বিক্রেতাদের বিরুদ্ধে। গাড়িটির মূল মালিকের লোভে অন্যদের জীবন অতিষ্ঠ হলেও পুলিশ হয়রানি করছে ঢাকা, চাঁদপুর, নোয়াখালী ও লক্ষ্মীপুরে ভুক্তভোগীদের। কার ভুলের খেসারত কে দিচ্ছেন, এমন প্রশ্নের উত্তর খুঁজেছেন নাজিবুর রহমান। সাথে ছিলেন আমাদের কুমিল্লা প্রতিনিধি মাহফুজ নান্টু। কোনো যান্ত্রিক ত্রুটি নেই, এমনকি ট্রাফিক আইন ভঙ্গের কোনো অভিযোগেও মামলা নেই টয়োটা কোম্পানির এই গাড়িটির বিরুদ্ধে। তবে যাত্রাবাড়ী থানায় এই গাড়িটি 20 দিন ধরে আটকে আছে মালিকানা দ্বন্দ্বের কারণে। দীর্ঘ 1 যুগে এই গাড়িটি যাদের হাত বদল হয়েছে তারা সবাই এখন এই গাড়ি চুরি মামলার আসামি। ডকুমেন্টস ছাড়া তো আমরা কিনি নাই, চোরা জিনিসও কিনি নাই, আর আমরা চুরি করি আনি নাই। তাহলে আমরা যে 4-5টা মালিক স্ট্যাম্পে হয়ে এসেছি, অবশ্যই আমরা প্রত্যেকটা লোকের ডকুমেন্টস দিয়ে তারপর আমরা এখানে গাড়িগুলো ক্রয় বিক্রয়ের সাথে এইভাবে ফোন দিয়েছিলাম। ইমরান ভাই ওনার ওয়াইফ বলছে উনি বিদেশ ছিল, আসলে মালিকানা ট্রান্সফার করে দিবে। ইমরান বর্তমানে গাড়ির মালিক, ওনার ওয়াইফ ফোনটা রিসিভ করছে, করার পরে আমরা বলছি যে ম্যাডাম আমরা তো একটা গাড়ি কিনতে চাই, ওই গাড়িটা আপনাদের নামে এই মালিকানা দেখাচ্ছে, এখন কি আমরা গাড়িটা নিব? তো উনি বলছে যে হ্যাঁ আপনারা গাড়িটা নিতে পারেন, আমার হাজব্যান্ড বিদেশ থেকে আসলে মালিকানা ট্রান্সফার করে দিন। ইমরান নামের এক সিঙ্গাপুর প্রবাসী গাড়িটি বিক্রি করার পর তা আরও 4 মালিকের হাত ঘুরেছে। বিক্রির পুরো প্রক্রিয়া ছিল প্রচলিত স্ট্যাম্পের মাধ্যমে। তবে বিআরটিএ থেকে নাম পরিবর্তন করা হয়নি গত 1 দশকে। প্রায় 10 বছর পর হঠাৎ নাজমা বেগম নামের এক মহিলা গাড়ির মালিকানা দাবি করে বসে। তার ছেলের দাবি গাড়িটি চুরি হয়েছে, অথচ তার সপক্ষে প্রমাণ কিংবা জিডি দেখাতে পারেননি তারা। আমার গাড়িতে মানে চুরি হয়েছে মনে করেন, আমি জিডি করলাম না, কোনো কিছু করলাম না, ধরেন হ্যাঁ, আমি এই জন্য কি আমি কখন আমার গাড়িটা পাবো না? ফোনে যোগাযোগ করার পর দেখা করতে চাইলে মালিক দাবি করা সে ব্যক্তি দিলেন গোজামিল। এনটিভির মুখোমুখি হওয়ার অনুমতি নিতে আমাদের সামনে ফোন করেন যাত্রাবাড়ী থানার এসআইয়ের কাছে, অথচ অন্য ভুক্তভোগীদের ফোন ধরেন না এসআই জসিম। ভাই যেটা জানতে চাই বলেন, এখানে তো অনেক বড় ধরনের কারণ লুকোচুরি না, এখানে আপনি বলছেন আপনার গাড়ি চলে গেছে, আমরা আইনি লোক, আইনের মাধ্যমে আমরা আইনি প্রক্রিয়া যেটা
এক পর্যায়ে আমাদের কাছে তথ্য আসে গাড়ির প্রথম মালিক ইমরান গাড়িটি বিক্রি করেন চিটাগাং রোডের ভুইয়া অটোসে। অথচ সে তথ্য গোপন করছে পুলিশ, এমনকি ইমরান নিজেই। যিনি গাড়িটি বিক্রিতে সহায়তা করেছেন তিনি নিজেই মুঠোফোনে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আচ্ছা, নিছেন কার কাছ থেকে আপনি? ইমরান থেকে। আমি গাড়িটি বিক্রি করছি মেবি 11-12 সালে জলিল ভাই নামে এক ভদ্রলোকের কাছে। বাবু বা আজাদ নামে কাউকে আমি চিনি না। মুখে বলছেন জলিলের কাছে গাড়ি বিক্রি করছেন তিনি, অথচ নথি বলছে কিছুদিন আগে কামাল নামের এক ব্যক্তির কাছে গাড়ি বিক্রি এবং মালিকানা হস্তান্তরের আবেদন করেছেন ইমরান। জটিল এসব সমীকরণের জট এখন আটকে আছে আইনের মারপ্যাঁচে। কবে নাগাদ এই সমস্যার সমাধান হবে সেদিকে তাকিয়ে ভুক্তভোগীরা। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। সব রাজনৈতিক দল অন্তর্বর্তী সরকারকে যথাসময়ে প্রয়োজনীয় সমর্থন দেয়নি দাবি করে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, যদি সবার সমর্থন থাকতো তাহলে অনেক সমস্যার সমাধান এই সরকার করতে পারত। বিকেলে রাজধানী ইস্কাটনে বাংলাদেশ ইনস্টিটিউট অফ স্ট্র্যাটেজিক স্টাডিজ মিলনায়তনে উইমেন ইন ডেমোক্রেসি আয়োজিত আলোচনা সভায় এমন মন্তব্য করেন তথ্য উপদেষ্টা। সভায় গণতন্ত্র বিনির্মাণে নারীর অর্জন ও প্রত্যাশা নিয়ে আলোচনা করেন বক্তারা। বলেন, জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে নারীর যতটুকু এগিয়ে যাওয়ার কথা ছিল সেটা হয়নি। এজন্য সংসদে নারী প্রতিনিধিত্ব বাড়ানোর পাশাপাশি সব ক্ষেত্রে নারীর অংশগ্রহণ নিশ্চিতেরও দাবি জানান তারা। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আগামী নির্বাচনে ক্ষমতায় এলে পারিবারিক, অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে নারীর ক্ষমতায়নে কাজ করার কথা জানান। ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ আইনে খসড়া সংশোধনী 2025 বাতিল চায় অ্যাসোসিয়েশন অফ ট্রাভেল এজেন্ট বাংলাদেশ ও হজ অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ হাব। রাজধানী নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে এমন দাবি করেন আটাবের সাবেক সভাপতি এন মনজুর মোর্শেদ। সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, খসড়া আইনে ব্যবসায়িক যৌথ টিকিটিং সিস্টেম 10 লাখ টাকা জামানতের বিধান দেশীয় 6,000 ট্রাভেল এজেন্সিকে হুমকির মুখে ফেলবে। একই সঙ্গে 1400 হজ এজেন্সি, 2700 রিক্রুটিং এজেন্সি তাদের ব্যবসা হারাবে। নীতিমালা না হওয়া পর্যন্ত অনলাইন ট্রাভেল এজেন্টের কার্যক্রম বন্ধের দাবি করেন তিনি। এক প্রশ্নের জবাবে বক্তারা বলেন, বিশেষ একটি গোষ্ঠীর জন্য এই আইনে সংশোধন হচ্ছে। সরকার দাবি না মানলে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তারা। আড়ম্বর আয়োজনে হলো বাংলাদেশ বিলবোর্ড অ্যাডভার্টাইজিং ওনার্স অ্যাসোসিয়েশনের 2025-27 মেয়াদের নতুন কমিটির অভিষেক। শনিবার রাজধানী গুলশানের শুটিং ক্লাবে এই অভিষেক অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বিজ্ঞাপন খাতের শীর্ষ গ্রাহক, আউটডোর মিডিয়া উদ্যোক্তা, সিটি কর্পোরেশন ও সরকারি সংস্থার প্রতিনিধিরা। নবনির্বাচিতরা বিলবোর্ড ও আউটডোর বিজ্ঞাপন খাতের দীর্ঘদিনের সমস্যা চিহ্নিত করে তার বাস্তবসম্মত সমাধানে প্রস্তাবনা উপস্থাপন করেন। সিটি কর্পোরেশন ও অন্যান্য সরকারি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে একটি একক অনুমোদন প্রক্রিয়া চালুর উদ্যোগ নেওয়া হবে, জানায় নবনির্বাচিত কমিটি। বাংলাদেশের জাতীয় দলের জনপ্রিয় ফুটবলার হামজা চৌধুরী এখন বিকাশের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে হামজা চৌধুরীর সাথে বিকাশের চুক্তি স্বাক্ষরিত হয়। ক্যাশলেস লেনদেনকে আরও সহজ ও জনপ্রিয় করতে বিকাশে বিভিন্ন সচেতনতা ও প্রচারণামূলক কর্মসূচিতে অংশ নেবেন হামজা চৌধুরী। জানা যায়, ডিজিটাল লেনদেনে অভ্যস্ততা বাড়ানো এবং সেবাটি ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করতে এই উদ্যোগ নেওয়া হচ্ছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিকাশের চিফ মার্কেটিং অফিসার মীর নওবত আলী, চিফ লিগ্যাল অফিসার মাজিদুল ইসলাম এবং চিফ এক্সটার্নাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শেখ মোহাম্মদ মনিরুল ইসলাম, হেড অব ব্র্যান্ড আশরাফুল বারী সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ক্রীড়াঙ্গনে যৌন হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছে নারী ক্রীড়াবিদরা। জাতীয় স্টেডিয়াম এলাকায় মানববন্ধনে যোগ দেন সাবেক বর্তমান খেলোয়াড় ও বিভিন্ন ফেডারেশনের সংগঠকরা।
বিভিন্ন সময় যৌন হয়রানির ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তারা। এ সময় ক্রীড়াক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিত করে তাদের মর্যাদা রক্ষা ও প্রতিভার বিকাশে সহায়তা করারও দাবি করা হয়। সম্প্রতি ক্রিকেটার জাহানারা আলম নারী দলের সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনেন। এরপর তোলপাড় শুরু হয়। অন্যদিকে শুটিং ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক GM হায়দার সাজাদের বিরুদ্ধে নিপীড়নের অভিযোগ তুলেন শুটার শারমিন আক্তার রত্না ও তাসমায়াতি এমা আলী। যতবার এই ধরনের ঘটনা বাংলাদেশে ঘটেছে প্রতিবারই আমরা আওয়াজ তুলেছি যে যৌন হয়রানির প্রতিকার করতেই হবে। জাতীয় দলের খেলোয়াড় হিসাবে যারাই আমাদের মানে আমার মতন যারা ফেস করছে আমি চাই তাদের সাথে ইন ফিউচার এগুলো না হোক। তারাই যে আমাদের চলার পথগুলোকে এত কঠিন করতেছে তারা কি সেটা বুঝতেছে? মেয়েদের অংশগ্রহণটা কিন্তু আগের তুলনামূলকভাবে অনেক কমে গিয়েছে। তো আমরা আমাদের যে প্রতিবাদটা এই যে অভিযুক্ত যারা এই ধরনের নোংরামিগুলো করেছে তাদেরকে অভিযুক্ত করে তাদের বিরুদ্ধে কঠোরভাবে ব্যবস্থা নেওয়া হোক। বগুড়ার শাহজাহানপুর উপজেলায় শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু টুর্নামেন্টের উদ্বোধন করেন। টুর্নামেন্টে বিভিন্ন জেলার 16টি টিম অংশগ্রহণ করছে। অপরদিকে একই উপজেলার সোনাকানিয়া এলাকায় ফুটবল ফাইনাল ম্যাচে পুরস্কার বিতরণ করেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা আবুল বাশার। পরে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন তিনি। এই ছিল রাতের খবরে। এই খবরে ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTV জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব বা ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।